নমস্কার। খবরদার কথা নয়, আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। এক, নিট তো বুঝতেই পাচ্ছেন সমস্ত ভারতবর্ষব্যাপী এই নিটের যে দুর্নীতি হয়েছে কিনা সেটা যেহেতু সুপ্রিম কোর্টের আওতায় চলে গিয়েছে, আমরা সেই নিয়ে মন্তব্য করব না। তবে সমস্যাটা তো একটা হয়েছে, এটা সুপ্রিম কোর্টও মেনেছে। এই নিয়েই একটা বিষয়। আর এটা হচ্ছে কুয়েতে অত্যন্ত দুঃখজনক অয়েল রিফাইনারি বা ওয়েলে তৈলকূপে কাজ করতে গিয়ে ভারতবর্ষের প্রায় 42 জন এখন পর্যন্ত মারা গিয়েছে। তাদের নিয়ে বিষয়টি নিয়ে একটু কথা বলবো, আপনাদের সামনে এলাম এই কারণে। এবং বিশেষ করে নিটের যা পরিস্থিতি, আপনাদের কাছে কি তথ্য আছে আমরা জানি না, তবে আমরা যে সমস্ত তথ্য জোগাড় করেছি সংক্ষেপে যদি বলি তাহলে 23,56,000 পরীক্ষার্থী নিটে বসেছিল। 13,66,000 পরীক্ষার্থী কোয়ালিফাই করেছে। কতজন ডাক্তার হবেন? ডাক্তারি পড়ার মতো সিট হচ্ছে 91,927। এর ভেতরে সরকারি লেভেলে সিট অনেক কম। সরকারি এবং বেসরকারি মিলে এই সিটের সংখ্যা আপনাদের দিলাম 91,927টি সিট রয়েছে। প্রায় 12.5 লক্ষ ছেলে মেয়ে কোয়ালিফাই করতে পারেনি। এবং সব মিলে যদি আমরা ধরি 1 লাখ ছাত্রছাত্রী পড়ার সুযোগ পাবেন, বাকিদের কী হবে? এই নিয়েই আমাদের আলোচনা চলবে। এবং প্রসঙ্গক্রমে যদি একটা তথ্য দেই, 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত সরকারি লেভেলে শুধু চিকিৎসার জন্য ভারতবর্ষ হাসপাতাল রয়েছে 20,306টি। আর 2015 থেকে 2024 পর্যন্ত যদি ধরি তার সংখ্যা 27,000-এর কাছাকাছি। অর্থাৎ সরকারি লেভেলে কম বেশি 7,000 হাসপাতাল। এগুলি কিন্তু গ্রাম পর্যায়ে, শহর পর্যায়ে সব মিলে আমি এই তথ্যটা দিচ্ছি। আর বেসরকারি লেভেলে যদি ধরি 2015 থেকে 2024-এ যে সংখ্যাটা দাঁড়িয়েছে তার সংখ্যা হচ্ছে প্রায় 57,000, যেটা ছিল 27,000-এর মতো, 30,000 বেড়ে গিয়েছে। অর্থাৎ বেসরকারি লেভেলেই সমস্ত কাজকর্ম হচ্ছে। এর মাঝেই এদের এখানে পড়ানোর জন্য সবচেয়ে বেশি উদ্যোগ। নিটের যে ঘটনাগুলি ঘটেছে, যে পর্যায়ে ঘটনাগুলি এসেছে, প্রতিনিয়ত নতুন নতুন তথ্য বেরিয়ে এসেছে। আমরা এখনও বলছি দুর্নীতি হয়েছে কি হয়নি এটি সুপ্রিম কোর্ট বলবে, যেখানে মামলা চলে গিয়েছে। কিন্তু সমস্যা একটা হয়েছে, ইতিমধ্যে বিহার থেকে 13 জন গ্রেপ্তার হয়েছে। গোদ্রা থেকেও প্রায় সমসংখ্যক যারা পেপার লিক ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত রয়েছে বলে অভিযুক্ত। ঘটনাক্রমে এই নিয়েই কথা বলবো। এই প্রসঙ্গে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন মহোদয়কে আমাদের এখানে আসার জন্য। প্রচণ্ড ব্যস্ত, তার মাঝেও আমাদের অল্পক্ষণের জন্য সময় দিয়ে পুরুষোত্তম সরাসরি চলে যাই। অনেক তথ্য বেরিয়ে আসছে নিট নিয়ে, আপনিও দেখছেন। মাঝে মাঝে ব্যক্তিগত পর্যায়ে কথা বলার সময় আপনি হতাশাও ব্যক্ত করছেন, এই নিট কেন? এই পর্যায়ে এই যে নিট যে বিষয়টা, এটা খুব জরুরি দরকার ছিল ভারতবর্ষের পক্ষে। প্রথমত হলো নিট 2024 এর ফলাফলের পর সারা দেশ জুড়েই একটা অভিযোগ অত্যন্ত জোরালোভাবে উঠে এসেছে যে এই পরীক্ষা পদ্ধতির মধ্যে গুরুতর ত্রুটি এবং দুর্নীতি প্রবেশ করেছে। এবং এটা আজকে প্রায় ঘটনা, এটা সবাই বুঝতে পারছেন। এবং এই নিট যারা পরিচালনা করেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তারাও সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে তারা 1,500-এর মতো নিট পরীক্ষার্থীর ফলাফল বাতিল ঘোষণা করেছেন। তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল। এবং গ্রেস মার্ক দেওয়া হয়েছিল এটা আমরা কখন জানতে পারলাম? যখন এই নিয়ে মামলা হলো, অভিযোগ উঠল,
সারা দেশ তোলপাড় হলো যে কী করে ঠিক। এত সংখ্যক প্রার্থী একই সাথে সর্বোচ্চ নাম্বার পায় 67 জন 70-এর উপর 720 720 নম্বর পেয়েছে 67 জন। 67 জন, এটা হ্যাঁ। নিটের ইতিহাসে এই প্রথম। হ্যাঁ। তখন রহস্য ফাঁস হলো, তখন তারা বললেন আমরা গ্রেস মার্ক দিয়েছি। হ্যাঁ। এবং গ্রেস মার্ক কেন দিলেন, কাদেরকে গ্রেস মার্ক দিয়ে আশীর্বাদ করা হলো, এই আশীর্বাদ করার কারণ কি, এই নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু হয়েছে, কেঁচো ঘুরতে সাপ বের হওয়ার বিলক্ষণ সম্ভাবনা যখন দেখা দিয়েছে, তখন সুপ্রিম কোর্টে তারা নিট এনটিএ কেন্দ্রীয় সরকারের অধীনে তারা জানালো যে আমরা গ্রেস মার্ক প্রত্যাহার করে নিয়েছি। তো এটা হচ্ছে দুর্নীতি এবং বেনিয়মের একটা জ্বলন্ত প্রমাণ। ঠিক। এখন আরেকটা প্রশ্ন যেটা স্বাভাবিকভাবে উঠে আসছে, এই নিটটা কেন চালু করা হলো, নিট চালুর যৌক্তিকতাটা কি? 2017 সনে যখন বিজেপির আরএসএস পরিচালিত কেন্দ্রীয় সরকার সারা দেশে নিট চালু করেছিল, এই সারা দেশে স্নাতক স্তরে মেডিকেল ভর্তির ক্ষেত্রে এই কমন নিট ন্যাশনাল এন্ট্রেন্স কাম এলিজিবিলিটি টেস্ট, এটা যখন চালু করা হলো তখন কিন্তু সারা দেশেই প্রচণ্ড আপত্তি উঠেছিল এবং তামিলনাড়ু সহ বিভিন্ন রাজ্যের ছাত্র, শিক্ষক, অন্যান্য অংশের মানুষ এর বিরুদ্ধে প্রচণ্ডভাবে আপত্তি তুলেছিল। নিটের যৌক্তিকতা নিয়ে, নিটের প্রয়োজনীয়তা নিয়ে এবং নিটের সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছিল। এই প্রশ্নগুলো কিন্তু এখনও প্রাসঙ্গিক। জোর করে সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষ কিংবা যারা স্টেক হোল্ডার, যারা এর সাথে জড়িত, লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী, অভিভাবক, তাদের ভবিষ্যৎ জড়িত, আমাদের দেশের শিক্ষার ভবিষ্যৎ জড়িত, চিকিৎসা শাস্ত্রের ভবিষ্যৎ জড়িত, তাদের মতামত না নিয়ে জোর করে এই নিট চালু করা হয়েছিল। এর পেছনে একটা উদ্দেশ্যই ছিল নিউ ইকোনমিক পলিসি, যেটা বিজেপি আরএসএস সারা দেশে চালু করেছে, যার মধ্য দিয়ে একদিকে শিক্ষার গেরুয়াকরণ হচ্ছে, ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, সিলেবাসকে কাটছাট করে বিজেপি আরএসএসের মনোমতো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির চাহিদা মতো আমাদের আগামী প্রজন্মকে তৈরি করার চেষ্টা হচ্ছে। অন্যদিকে শিক্ষাক্ষেত্রে আপনার বেসরকারীকরণকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং শিক্ষা ক্ষেত্র থেকে এবং ডাক্তারি পড়া থেকে দলিতদের, এসসি এসটিদের, গ্রামের মানুষদের বঞ্চিত করার জন্য নিট চালু করা হয়েছে। এটা কিন্তু স্পষ্ট। প্রথমত আমি দুর্নীতি প্রসঙ্গে পড়ে যাব। আমার বক্তব্য, নিট কেন প্রয়োজন? প্রথমত এই ছেলে মেয়েরা যারা 12-এ পাস করে তারা একবার কৃতকার্য হয়, তারা তাদের মেধার প্রমাণ দেয় 12 পাস করে, তারপরেও এর ভিত্তিতে মেডিকেলে অ্যাডমিশন দেওয়া যায়। এখন একটা প্রশ্ন উঠবে যে বিভিন্ন বোর্ডের মধ্যে স্ট্যান্ডার্ডাইজেশন কীভাবে করা যাবে, এটা করার নিশ্চয়ই পদ্ধতি আছে। যারা এক্সপার্ট তারা একটা কমন পদ্ধতির মধ্য দিয়ে বিভিন্ন রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের থেকে পাস করা ছাত্রছাত্রীদের একটা স্ট্যান্ডার্ডাইজ ফর্মুলা করে ভর্তি করতে পারেন। তাহলে কিন্তু এই একই একবার উচ্চ মাধ্যমিকের জন্য এত গলদঘর্ম পরিশ্রম আবার নিটের জন্য পরিশ্রম করার দরকার পড়ে না। কিংবা নিটের আগেও কিছু এন্ট্রেন্স টেস্ট ছিল সারা দেশে, তার ভিত্তিতে ভর্তি করা হতো। কেন নিটটা কেন করা হলো? কেন ছাত্রদের, আমার প্রশ্ন, যারা মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে যাদের মেধার পরিচয় দিয়ে পরিশ্রম করে ভালো রেজাল্ট করলো, তারপরেও কেন আবার মেডিকেল পড়ার জন্য কিংবা অন্যান্য প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়ার জন্য তাদেরকে আবার সেই অগ্নি পরীক্ষা দিতে হবে? এবং এই অগ্নি পরীক্ষা দেওয়ার মূল্য কিন্তু মারাত্মক। একবার তো মেরিট জাজ হচ্ছে, একবার এই অগ্নি পরীক্ষার দেওয়ার মূল্য তোমার, এই অগ্নি পরীক্ষার নাম করে মাঝখানে একটা বিরাট প্রাইভেট ইন্ডাস্ট্রি গজিয়ে উঠেছে, কোচিং সেন্টার। এবং আরেকটা কথা আমি বলবো নিট সম্পর্কে, যে তামিলনাড়ু সরকার, তামিলনাড়ুর সমস্ত অংশের মানুষ এবং দক্ষিণের রাজ্যগুলো, অন্যান্য রাজ্যগুলো, তারা নিটের বিরোধিতা করছিল 7 বছর আগে থেকে। 7 বছর ধরে আমরা নিটের বিরোধিতা করছি, কারণ এটা হচ্ছে অগণতান্ত্রিক। এবং আমাদের মতো দেশে যেখানে শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত, সেখানে এইভাবে কেন্দ্রীয় সরকার সারা দেশের উপর একটা কমন এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স টেস্ট চালু করে দিতে পারে না। এটা কি আনকনস্টিটিউশনাল বলা যায়? নিশ্চয়, আমি তো বলবো, শুধু আমি কেন বলবো,
তামিলনাড়ু সরকার একজন বিচারপতি জাস্টিস রাজন একে রাজনের নেতৃত্বে একটা কমিশন তৈরি করেছিল, যে কমিশনকে বলা হয়েছিল নিটের কার্যকারিতা, নিটের প্রয়োজনীয়তা, নিটের বৈধতা, এর সামনে যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে একটা বিশদ অনুসন্ধান করে রিপোর্ট দিতে। এবং একে রাজন কমিটি হাইকোর্টের মাদ্রাজ বিচারপতি, কর্মরত বিচারপতি ছিলেন খুব সম্ভবত, ওনার নেতৃত্বাধীন কমিশন সমস্ত পক্ষের মতামত নিয়ে, এক্সপার্টদের মতামত নিয়ে, ছাত্র শিক্ষক অভিভাবকদের মতামত নিয়ে সমস্ত ডেটা কালেক্ট করে একটা রিপোর্ট দিয়েছেন, একে রাজন কমিটি রিপোর্ট। সেই রিপোর্ট কিন্তু ভয়ঙ্কর কথা বলছে। সেই রিপোর্ট বলছে নিটের ফলে মেডিকেল পড়া থেকে এসসি, এসটি, ওবিসি, গরিব ঘরের ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছেন। এবং দেখা গেছে নিট চালু হওয়ার পর মেডিকেল কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি দলিতদের সংখ্যা কমে আসছে। এবং নিটের ফলে উপকৃত হচ্ছেন শহরের মেট্রোপলিটন সিটিগুলো এবং সিবিএসইর সিলেবাস নিয়ে যারা পড়ছেন। কেন উপকৃত হচ্ছেন? কেন নিট একটা এলিটিস্ট কনসেপ্ট? কেন নিট উচ্চবিত্তদের দিকে ঝুঁকে আছে? কারণটা হচ্ছে প্রথমত নিটের মাধ্যম, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। দ্বিতীয় হচ্ছে নিটের, আমি তো একজন সাধারণ নাগরিক, কিন্তু শুধু আমার কথা নয়, এক্সপার্টরা বলছেন এই যে ক্র্যাক করা, এই যে আপনার 180টা এমসিকিউ মাল্টিপল কোশ্চেন, আপনার 180টা আনসার করতে হবে, এর মধ্যে নেগেটিভ মার্কিং নেই, ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। এটা তো সবটাই ক্র্যাকিং সিস্টেম, মানে মেমোরাইজ করা। 1 নাম্বার প্লাস কাটা যাবে, সবটাই 4 নম্বর থাকে তাহলে 5 কাটা যাবে, মেমোরাইজ করার ব্যাপার, ক্র্যাক করার ব্যাপার। এর জন্য এই যে বিভিন্ন কোচিং সেন্টারগুলো, সেই কোচিং সেন্টারগুলো প্রচুর টাকা দিয়ে ছাত্রছাত্রীদের মেশিনের মতো তৈরি করতে হয়। কীভাবে এই নিটের প্রশ্ন পাওয়ার পরে তারা এই উত্তরগুলো দেবেন, 180টা কোশ্চেন দেবেন, এখানে বুদ্ধি রিফ্লেকশনের কোনো সুযোগ নেই। আমি যতটা জানি, এক্সপার্টরা বলছেন, কৃষ্ণ কুমার একজন এক্সপার্ট, এনসিআরটির প্রাক্তন চেয়ারম্যান, উনি তো গত 5-6 বছর ধরে বারবার লিখছেন বিভিন্ন কাগজে নিট সিস্টেমটাই অবৈজ্ঞানিক এবং এটা এলিটিস্ট। কেন? নিটের প্রস্তুতির জন্য কোচিং সেন্টারে লক্ষ লক্ষ টাকা খরচ করার সামর্থ্য কজন মা বাবার আছে? দলিত ঘরের ছেলে মেয়েদের আছে কি? এসসি, এসটি ঘরের ছেলে মেয়েদের আছে কি? শব্দ ব্যবহার করছেন, দিস ইজ নাথিং বাট এ এলিমিনেটর। এটা এলিমিনেট করা হচ্ছে তো, এটা এলিমিনেট করে একদম ওই ছানাটা তুলে উচ্চবিত্ত ঘরের ছেলে মেয়েদের জন্য ছানাটা রেখে দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর কথা এটা। এবং নিটের ফলে, এবং আরেকটা কথা, নিটের ফলে আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থার সংকট দেখা দেবে। কারণ গ্রামের গরিব অংশের ছেলেমেয়েরা মেডিকেল শিক্ষা থেকে দূরে চলে যাচ্ছে, তারা নিট তাদেরকে ছেঁকে বাদ দিয়ে দিচ্ছে। সিস্টেমটা এমনভাবে করা হয়েছে, এই সিস্টেমটা ঝুঁকে আছে প্রচণ্ডভাবে উচ্চবিত্ত ঘরের ছেলেমেয়েদের দিকে। সিবিএসসি শহরে যারা কোচিং সেন্টারে ক্লাস নেবেন, ট্রেনিং নেবেন, কত কোচিং সেন্টারের দক্ষিণা লক্ষ লক্ষ টাকা, এবং এর জন্যই দুর্নীতি। এই যে 24,000 ছাত্রছাত্রী নিটে বসলেন, 24 লক্ষ সিট, কত গভর্নমেন্ট সিট, গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে সিট হলো 60,000-এর মতো, 55,000, 60,000-এর কাছাকাছি। এখানে যদি কেউ ভর্তি হতে পারে, তাহলে 10 লক্ষ টাকার মধ্যে ডাক্তার হয়ে বেরিয়ে আসা যাবে। এখন 10 লক্ষ টাকাও অনেক নিম্নবিত্ত দলিত পরিবারের ছেলে মেয়েদের পক্ষে বিরাট অঙ্ক, কিন্তু তবুও 10 লক্ষ টাকার তুলনায় কম। কারণ যদি সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সিট না মেলে, প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে সিট মিলে, তাহলে ডাক্তার হওয়ার খরচ 3 কোটি, 4 কোটি, 5 কোটি টাকা। এখন ভাবুন, মিনিমাম 1.5 কোটি, মিনিমাম 2 কোটি টাকা। এখন ভাবুন, যারা 5 কোটি টাকা, 2 কোটি টাকা দিয়ে ডাক্তার হয়ে বেরোবে, তারা ডাক্তার হয়ে প্রথম দিন থেকেই তো কষায়ের মতো ব্যবহার করতে শুরু করবে, কারণ যে কোনোভাবে আমাদের টাকাটা তুলতে হবে। আমরা কি তৈরি করছি? কারা বেরিয়ে আসছে নিট থেকে, এবং এই যে নিটের পদ্ধতি, এটাও তো ভুল, দুর্নীতি আগেও ছিল, এইবার এটা ঝোলা থেকে বিড়াল বেরিয়ে এসেছে। এই নিটকে কেন্দ্র করে একটা দালাল চক্র আছে, নিটকে কেন্দ্র করে সাইবার ক্রাইমের একটা অপরাধ সিন্ডিকেট আছে, এর সাথে বিভিন্ন কোচিং সেন্টারগুলো যুক্ত, এবং এনটিএর কোনো বৈধতাই নেই। ন্যাশনাল টেস্টিং এজেন্ট প্রাইভেট সংস্থা, তারা কি করে মেধা যাচাই করবে? তাদের মেধা যাচাই কেন একদম আকাট্য প্রমাণিত সত্য বলে বিবেচিত হবে? এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে। এর আগেও নিট নিয়ে অনেক প্রশ্ন উঠছিল। আমার কাছে ধর্মনগর একটা ছেলে এসছে বাবা নিয়ে, যে নিট পরীক্ষা দিয়েছে,
যেদিন ফর্ম ফিল আপ করেছে অনলাইনে তার সাথে সাথে তার কাছে মেসেজ চলে এসেছে এত টাকা দাও তাহলে তুমি নিটে ভালো রেজাল্ট করবে। শুধু তাই নয়, বাবা এবং ছেলেটা এসে আতঙ্কগ্রস্ত, তাদেরকে সাইবার অপরাধ জগতের সঙ্গে যুক্তরা তারা ক্যামেরাতে ফলো করছে, বলছে তুমি ঘরেই কাজ করছো, এই করছো, তোমার বাড়িতে এই আছে, তোমার অ্যাকাউন্টে এত টাকা আছে, এই মুহূর্তে এত টাকা পাঠাও, নাহলে তোমার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। এবং ছেলেরা নিটে টাকা পাঠায়নি, নিটে অকার্যকর হয়েছে। এটা তো একটা অসংখ্য দৃষ্টান্ত আছে, একটা সিন্ডিকেট চক্র, একটা সাইবার ক্রাইম চক্র নিটকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের স্কুইজ করছিল, এখানে তারা দুর্নীতির আশ্রয় নিচ্ছিল, প্রতারণা করছিল। এটা এবার বড় মাপে ঘটে যাওয়ায় বিড়াল থেকে ঝোলা থেকে বিড়াল বেরিয়ে এসেছে। শুধু এই সুপ্রিম কোর্টে মামলা আছে, এখন গ্রেস মার্ক বাতিল হয়েছে। এখন প্রশ্ন হলো গ্রেস মার্কটা দিতে হলো কেন, তার দিতে হলো কেন দেওয়া হলো, কেন কিছু কিছু পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র দিতে গেল? এটা ইচ্ছা করে করা হয়েছিল যাতে ওই সমস্ত পরীক্ষা কেন্দ্রে যে সমস্ত কোচিং সেন্টারে ছাত্রছাত্রীরা বসবে তারা অন্যায় সুবিধা হবে। এটা কত টাকার বিনিময়ে করা হয়েছিল? এখানে টাকাটা তো হাজার হবে না, লক্ষ হবে না, কোটি কোটি টাকা হবে। কারা পেয়েছিল? এই প্রশ্নগুলো আছে। কিন্তু আমি কিন্তু মূল যে প্রশ্নটা করব, এই দুর্নীতির কতটা কী হবে জানি না, ছাত্রছাত্রী অভিভাবকদের উৎকণ্ঠার অবসান হবে কি হবে জানি না, কতজন ছাত্রের ভবিষ্যৎ বন্ধ হয়ে যাবে আমরা জানি না, এর প্রতিকার আছে কিনা আমরা জানি না, প্রতিকার এই ব্যবস্থা দিতে পারবে কিনা আমি বলতে পারবো না। কিন্তু আমাদের যেটা কর্তব্য হচ্ছে এই নিটের প্রয়োজনীয়তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা। এই নিট সিস্টেমটাই অবৈজ্ঞানিক সিস্টেম, এই নিট সিস্টেমটা হলো এলিটিস সিস্টেম। এটাকে জোর করে 2017 সনে সারা দেশে চালিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে, গ্রামের ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে, দক্ষিণ রাজ্যগুলোর ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে। শুধুমাত্র লাভবান হচ্ছে উচ্চশিক্ষিত আরবান এলিট ক্লাসের মুষ্টিমেয় অংশ। কারেক্ট। এটা নিয়ে পুনর্মূল্যায়ন দরকার। এই দুর্নীতি আমাদের কাছে এই সুযোগ এসে দিয়েছে এবং শিক্ষাবিদদের বসে, এক্সপার্টদের বসে ঠিক করতে হবে যে নিটের বদলে কি করে একটা বিকল্প ট্রান্সপারেন্ট সিস্টেম চালু করা যায়। ঠিক। এবং ছাত্রছাত্রীদের এইভাবে বারবার এই ধরনের অগ্নি পরীক্ষা, কতজন ছাত্র সুইসাইড করছে, কতজন ছাত্র মানসিক সংকটে ভুগছে, কতজন ছাত্র অনাথ হচ্ছে, কতজন ছাত্র নিখোঁজ হচ্ছে, কত পরিবার উচ্চবিত্ত নয় নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের মা বাবারা ছেলেদের ভবিষ্যৎ রচনা করার স্বপ্নে মশগুল হয়ে সম্পত্তি বিক্রি করে সর্বশান্ত হয়ে যাচ্ছেন এই নিটের জন্য। কোচিং সেন্টারগুলো কত লক্ষ কোটি টাকা কামাই করছে, এই কামাইয়ে কোন শাসক দলের নেতাদের টাকা বিনিয়োগ হচ্ছে, ঠিক সেই জায়গায় দেখতে হবে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, পুরুষোত্তম দার সঙ্গে সহমত পোষণ করে বলি যে স্কুলের যে স্কুলিং বিষয়টা উঠে যাচ্ছে, এই যে ক্লাস 11 এবং 12-এ তারা শুধুমাত্র এই নিট বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং কোর্সের যে এন্ট্রান্স তার জন্য নিজেদের তৈরি করতে গিয়ে স্কুলে একদম যাওয়া বন্ধ করে দিচ্ছে, তাদের জীবন থেকে স্কুলটা হারিয়ে যাচ্ছে। এই যে যৌবনের প্রাথমিক পর্ব তারা নিতে ব্যর্থ হচ্ছেন, দিতে পারছেন না। এবং ভারতবর্ষের কোচিং সেন্টারের রাজধানী বলে একটা জায়গা বলা হচ্ছে, লোকমুখে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে রাজস্থানের কোটা। সেখানে কি ভয়ঙ্কর ছোট্ট একটা ঘরের ভেতরে একটা ছেলে বা মেয়ের যৌবন আটকে যাচ্ছে শুধুমাত্র কোচিং সেন্টারের পড়াশুনো করার জন্য। কোনো স্কুলিং নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র তারা এন্ট্রান্স দেওয়ার জন্য যাচ্ছে। একটা যুব শক্তি এইভাবে একটা ছোট্ট একটা ঘরের ভেতরে হারিয়ে যাচ্ছে, সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত। আরেকটা প্রশ্ন, কেন আমাদের দেশে মেডিকেলের আসন এত কম থাকবে? কেন 1 লক্ষ থাকবে? সারা পৃথিবীতে প্রতি 1000 জনসংখ্যা পিছু ডাক্তারের ক্ষেত্রে আমরা সবচেয়ে পিছিয়ে আছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে মিনিমাম রিকোয়ারমেন্ট প্রতি 1000 জনসংখ্যা পিছু এতজন ডাক্তার থাকতে হবে, তার 10% আমরা পূরণ করতে পারি না। আমাদের দেশে ডাক্তারদের প্রচণ্ড অভাব। কেন আমরা মেডিকেলের আসন বাড়াবো না? কেন 1 লক্ষকে 2 লক্ষ করা হবে না? আমরা বলছি 5 ট্রিলিয়ন ইকোনমি, আমরা বলছি ভারত বিকশিত দেশ, তাহলে কেন মেডিকেলের আসন সরকারি কলেজগুলোতে 60,000 থাকবে, এটা কেন 5 লক্ষ হবে না? আমাদের দেশে 5 লক্ষ চিকিৎসক প্রয়োজন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে রেশিও দিচ্ছে সেই রেশিও অনুযায়ী আমরা তো প্রতি 1000 জনসংখ্যা চিকিৎসক খুব কম। পৃথিবীর অধিকাংশ দেশ জনসংখ্যা প্রতি 1000 জনসংখ্যা পিছু চিকিৎসকের ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে আছে। আমরা ডাক্তার স্বল্পতায় প্রচণ্ডভাবে ভুগছি। তাহলে কেন
1 লক্ষ আসন থাকবে। কেন মেডিকেল কলেজে আসন বাড়ানো হবে না? কেন নতুন নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে না? কেন শুধুমাত্র 60,000 সরকারি কলেজগুলোতে মেডিকেল আসনটা কেন 6 লক্ষ করা হবে না? ঠিক। কেন সরকার করবে না? ঠিক। কেন 24 লক্ষ ছেলেকে মধ্য থেকে 1 লক্ষ কেন অবৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে বাছাই করা হবে? স্কুল লেভেল থেকেই তো তৈরি করে 11-12 থেকেই তো এটার প্রিপারেশন নিয়ে কেন বারবার এই পরীক্ষা দিতে হবে? কোচিং সেন্টার, কেন এই অবৈজ্ঞানিক পরীক্ষা? ঠিকই তো, একদম ঠিক। প্রশ্ন একটা অদ্ভুত বিষয়, দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি যে তত্ত্বগুলি দিচ্ছেন এই মুহূর্তে, এটা খুব আশ্চর্যজনক। উনি বলছেন, উনি সুপ্রিম কোর্টে মামলা আছে, উনি বলছেন দুর্নীতি হয়নি, কোশ্চেন লিক হয়নি, ঘোষণা দিয়ে দিয়েছেন যে হয়নি। তারপরে যদি সুপ্রিম কোর্টের কোনো সিদ্ধান্ত আসে তারপর দেখা যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্ন লিকেজ নাই হয় তাহলে বিহার থেকে 13 জন গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে এই কোশ্চেন লিক, এবং গুজরাতের গোধরা থেকেও সমসংখ্যক, কাছাকাছি সমসংখ্যক মানুষ গ্রেপ্তার। এটা একটা ব্যাপক দুর্নীতি, দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছিল। এই ধরনের সেন্ট্রালাইজ সিস্টেম যেটা ট্রান্সপারেন্ট না, যেটাকে পরিচালনা করার উপর দায়িত্ব দেওয়া হয় যে একটা সংস্থাকে, অচেনা ভুইফুর সংস্থা, যার উপর আদালতে নজরদারি খুবই কম। সেক্ষেত্রে এই ধরনের দুর্নীতি দীর্ঘদিন ধরে চলে আসছিল, এখন একটা শিখরে স্পর্শ করা আউটব্লাস্ট হয়েছে। ঠিক। যে জায়গাটায় যেতে চাইছি, যে নিটের রেজিস্ট্রেশন বন্ধ হওয়ার কথা যেদিন বন্ধ হলো, তার ঠিক 24 দিন পরে আবার সেই রেজিস্ট্রেশন ওপেন হয়েছে, এবং একটি জায়গা থেকে, হাজারিবাগ বলে একটি জায়গার একটি সেন্টার থেকে যারা রেজিস্ট্রেশন করেছে এমন 8 জন প্রত্যেকেই টপার হয়েছে, 720 হয়েছে। তারপরেও বলা হবে যে দুর্নীতি হয়েছে কি না এটা পরিষ্কার না। প্রশ্ন না, এই জায়গার পরিপ্রেক্ষিতে এই যে নতুন সরকার গঠিত হলো, এই সরকার কি তাদের কাজটা শুরু করলো এই অভিযোগের ভাঁটটা মাথায় নিয়ে? এই যে দুর্নীতি কেলেঙ্কারি, এটা তো এই সরকারের পাপের ফল। এটা তো বিজেপি RSS এর সরকারের পাপের ফল, নিউ ইকোনমিক পলিসির পাপের ফল। সারা দেশ জুড়ে নয়া শিক্ষানীতির নামে যে অবৈজ্ঞানিক এলিটিস্ট শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ঘাড়ে বিরাট বোঝা চাপিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে, তারই তো পরিণতি হচ্ছে নিট নিয়ে এই কেলেঙ্কারি। এদের পাপের ফল। আজকে দাবি তুলতে হবে, নিউ ইকোনমিক পলিসি বাতিল করতে হবে, শিক্ষার গণতান্ত্রিকরণ করতে হবে, শিক্ষাক্ষেত্রে শিক্ষাকর্মী, ছাত্র, শিক্ষক, গবেষকদের মতামতের ভূমিকা দিতে হবে, এবং বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত পরীক্ষা ব্যবস্থা চালু করতে হবে, রাজ্যগুলোর অধিকার স্বীকৃতি দিতে হবে। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাকে যদি এক ছাঁচে ফেলি, তাহলে সবচেয়ে বঞ্চিত হবে বিভিন্ন রাজ্যের সাধারণ ছাত্রছাত্রীরা। প্রায় 11.5 লাখ বা 12.5 লাখের মতো ফেল করেছে, কোয়ালিফাই করতে পারেনি। 23,35,000 পরীক্ষার্থীর ভেতরে 13,66,000 কোয়ালিফাই করেছে, বাকিরা কোয়ালিফাই করতে পারেনি। এই যে একটা হিউজ, এবং যারা কোয়ালিফাই করেছে তারা সবাই ডাক্তারি পড়ার জায়গা পাবে তা কিন্তু না। এই আমি তো হিসেবেই দিয়ে দিলাম, 91,927 জনের জায়গা হবে, বাকিদের জায়গা হবে না। এই যে বিষয়টা, এটা এক ধরনের মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার। এটা কিভাবে, এর বিকল্প পথটা কি করা? বিকল্প পথ খুঁজে বের করতে হবে আমাদের। এটা সরকারকে দায়িত্ব নিতে হবে, সরকার একক দায়িত্ব না, এটা নাগপুর ঠিক করে দেবে না, এটা ঠিক করবে ভারতবর্ষের ছাত্র সংগঠনগুলো, শিক্ষক সংগঠনগুলো, শিক্ষানুরাগী মানুষ, গবেষক, অধ্যাপক, বিশেষজ্ঞরা, তারা বসে একটা বিজ্ঞানসম্মত স্বচ্ছ পদ্ধতি তৈরি করবে, যার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের চাপ সৃষ্টি না করে সমস্ত অংশের ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়, যে যাতে করে ব্যবস্থাটা প্রথম থেকেই শহরে শিক্ষিত এলিটদের দিকে ঝুঁকে না থাকে। ঠিক, প্রশ্ন ঠিকই বলেছেন। তবে এইগুলি যে একেবারে বন্ধ করা অসম্ভব তা না, অনেক বিকল্প পথ খুঁজে নেওয়া যেতে পারে যদি আলোচনার মাধ্যমে আসে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তাহলে বক্তৃতাটা করবে কে? পার্লামেন্ট ফাটাবে কে? অদ্ভুত অদ্ভুত যুক্তি কে দেবে? মানুষের সামনে চক্ষু ছানাবড়া হয়ে যাওয়ার মতো কথা কে বলবে? কে হিসেব দেবে? মাত্র 1 লক্ষ ছেলেপিলে যদি ডাক্তার হওয়ার সুযোগও পায়, তাও না, 91,927 জন, বাকিদের কি হবে? এই প্রশ্ন যদি তোলা হয়, লক্ষ কোটি টাকার বিজনেস হয়েছে, এই অভিযোগ এসেছে, আরও আসবে, আপনাদের সামনে আরও আসবে। ইতিমধ্যে 12 কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ জমা পড়ে গিয়েছে বিহারে। আমরা নজর রাখব। এরপরের বিষয়টা যেটা যাচ্ছি,
প্রশ্নটা, কুয়েতে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। ভারত সরকারের বিদেশ মন্ত্রক ভারতবর্ষ এই মুহূর্তে কিছু কিছু ডেড বডি নিয়ে আসার জন্য একজন মন্ত্রী ছুটে গিয়েছিলেন বটে, কিন্তু এই লোকগুলি ভারতবর্ষে কাজ না পেয়েই তো গিয়েছেন। তাহলে 5 ট্রিলিয়নের যে অর্থনীতির স্বপ্ন কিভাবে বাস্তবায়িত হবে? এই যে মর্মান্তিক দুর্ঘটনা, যারা প্রাণ হারিয়েছেন তাদের শোকে আমরা সবাই শোকগ্রস্ত এবং তাদের পরিবারের পরিজনদের আন্তরিক সমবেদনা জানাই। যারা এইভাবে কাজ করতে গিয়ে আগুনে ঝলসে পুড়ে ছাই হয়ে গেছেন, এই যন্ত্রণা আমাদের সবার যন্ত্রণা। এবং একটা কথা তো এখানে বলা অবশ্যই প্রয়োজন, ভারতীয়রা কেন এইভাবে এই ধরনের অবর্ণনীয় পরিবেশে কাজ করতে বাধ্য হয়। তাদের কর্মক্ষেত্রে বিদেশেও নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে কি ভারত সরকারের কোনো দায়িত্ব নেই? মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, শুধু মধ্যপ্রাচ্যের দেশ কেন, অন্য সমস্ত অনেক দেশেই যারা ভারতীয়রা কাজ করেন তারা অমানবিক পরিবেশে কাজ করেন। বিন্দুমাত্র নিরাপত্তা থাকে না, বিন্দুমাত্র সামাজিক সুরক্ষা থাকে না। তারা বাধ্য হন পেটের দায়ে বিদেশে গিয়ে এই ধরনের অমানবিক পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে, কারণ কাজ করে টাকা পাঠানোর উপরেই তাদের পরিবার দেশে নির্ভরশীল। আমাদের অর্থনীতি অনেকটা রেমিটেন্স ইকোনমি, এটা আমাদের বুঝতে হবে। আমরা যতই 5 ট্রিলিয়ন ইকোনমির গল্প নির্বাচনের প্রচারের জন্য বলি, আসলে আমাদের অর্থনীতি কিন্তু এই ধরনের পরিযায়ী মাইগ্রেন্ট শ্রমিকদের মানি অর্ডারের উপর নির্ভরশীল। আমাদের অনেক রাজ্যের অর্থনীতি রেমিটেন্স ইকোনমি, তারা রোজগার করে মানি অর্ডার পাঠায়। এখন মানি অর্ডার হয়, এখন তো অন্য মাধ্যমে টাকা আসে, সেই টাকার উপর তাদের সংসার নির্ভরশীল, দেশের অর্থনীতি অনেকটা নির্ভরশীল। সেই কারণেই তাদের প্রতি আমাদের দেশের সরকারেরও দায়িত্ব আছে, আমাদের বিদেশ মন্ত্রকের দায়িত্ব আছে। যে সমস্ত দেশে ভারতীয় শ্রমিকরা বিরাট সংখ্যায় কাজ করেন, সেই সমস্ত দেশের ভারতীয় দূতাবাসগুলোর দায়িত্ব আছে। ওই সমস্ত দেশের সরকারের সাথে কথা বলে, সরকারের উপর চাপ সৃষ্টি করে, কূটনৈতিক দর কষাকষির মধ্য দিয়ে ভারতীয়দের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, এগুলো করা হয়নি। কালকের কাগজে দেখলাম 2জন ভারতীয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে গিয়ে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা গেছেন, তাদের মৃতদেহ ফিরে আসছে। আরও অনেক এমন ভারতীয় আটকা পড়ে আছেন। ইসরায়েলে ভারতীয়রা যাচ্ছে কাজের খোঁজে, যখন ইসরায়েল থেকে সবাই পালাচ্ছে তখন ভারতীয়দের সেখানে ভারত সরকার কাজের খোঁজে পাঠিয়েছে কাজের জন্য, তারা সেখানে বিপদে আছেন। কুয়েতের ঘটনা ভয়ঙ্কর ঘটনা, এর জন্য আমাদের তো শুধুমাত্র শোক প্রকাশ করা কিংবা সমবেদনা জানানো কিংবা তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা, এটাই তো সবটা নয়। কুয়েতে যেই শিল্প সংস্থা তারা কাজ করতো, সেই শিল্প সংস্থা তো খুনের জন্য দায়ী। আমি বলবো তারা খুনের জন্য দায়ী। এরকম পরিবেশে যৌতুক গৃহে কেউ শ্রমিকদের রাখে, তারা থাকতে বাধ্য হচ্ছেন। এই ঘটনা আবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভারত সরকার কি নীরব ভূমিকা পালন করে। বিশ্বগুরুর দেশ কিভাবে ঘুমিয়ে থাকে নিজের দেশের শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রশ্ন। দুঃখ প্রকাশ করার পাশাপাশি যে ঘটনাটা ঘটেছে তার জন্য নিশ্চিতভাবেই যে কর্তৃপক্ষে অন্তর্ভুক্ত হয়ে ভারতীয় শ্রমিকরা কাজ করছিলেন তাদের দায় কিন্তু একেবারেই কম নয়। তারা ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা করেননি, যার ফলশ্রুতিতে এত বড় দুর্ঘটনাটা ঘটে গিয়েছে। আমরা আশা করব ভারত সরকার যুক্তিগ্রাহ্য ব্যবস্থা নেবেন এবং যারা নিহত হয়েছেন, যারা আহত অবস্থায় রয়েছেন, তাদের প্রতি যথাযোগ্য মর্যাদা দেবেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা শুধু নয়, আর্থিক যে বিষয়টা সেটাও নির্ধারণ করবেন। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।